মাসুদ কামাল ভাই, যেটি সাজিদ সালাম বললেন যে এই দলের বয়স আসলে তো 1 বছর হয় নাই, 28 ফেব্রুয়ারি সম্ভবত 1 বছর জি। হবে, এবং 1 বছর সময়ের মধ্যে একটা জোটে গিয়ে 30টি আসনে নির্বাচন করার মধ্যে 6টি আসনে জয়ী হওয়া। যদিও সাজিদ সালাম বললেন যে 300 আসনে নির্বাচন করতে পারলে ওই 270টি আসনের সাংগঠনিক ভিত্তিটা আরেকটু বা টোটাল ভোট আরো বাড়তো, 3% এর জায়গায় হয়তো 10% হতে পারতো, আরো বৃদ্ধি পেত। আপনার কাছে কি মনে হয়? না, এটা তো ওনাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারা, এটা ঝুঁকি ছিল, সম্ভাবনা ছিল, তারা ঝুঁকিটাও ফিল করেছে, সম্ভাবনাটাও তারা দেখেছে। বাট আমি এই ব্যক্তিগতভাবে মানে আমি পার্সোনালি মনে করি, এবং আগেও আমি বহুবার বলেছি যে আমার প্রত্যাশা ছিল তারা সারা দেশে এই নির্বাচনকে তারা ইগনোর করবে। আমার ইচ্ছা ছিল যে তারা আগামী 5 বছর পরের নির্বাচন নিয়ে চিন্তা করবে, এবং ওটার জন্য তারা যদি সারা দেশে 300 আসনে তারা প্রার্থী দিতে পারতো, তাহলে অন্তত 300 আসনের লোক কিন্তু শাপলাগুলিকে চিনত। এখন 270 আসনের লোক কিন্তু শাপলাগুলি চিনি না। তো এটা চেনা তাদের প্রাথমিকভাবে ওটা ছিল তাদের প্রয়োজনীয় কাজ। ওনাকে ছোট একটা গাছ বললেন, আপনি এই গাছটার মধ্যে এখনই ফল হতে পারে, অথবা গাছটা একটু বড় হওয়ার পর ফল হতে পারে। আমি বড় হওয়ার পর ফল হওয়াটাকে পছন্দ করব, ওইটা আমার কাছে মনে হবে অর্গানিক। আর আপনি এমনি এটাকে এখনই ফল ফলাইতে পারেন, কিন্তু ওই ফল কিন্তু খাইতেও খুব একটা স্বাদ হয় না, আর ওই ফল দিয়ে ওই গাছের আপনার গুরুত্ব মাপতে পারবেন না। 6 জন তারা পেয়েছেন। এটা এখন হয়তো এনসিপি 6 জনের দল হলো, কিন্তু তখন এনসিপি কিন্তু সারা দেশের দল হতো। এত দ্রুত প্রত্যাশার দরকারও ছিল না। এনসিপির জন্য প্রথম দিকে কিছু ভুল হয়ে গেছে। আমি যদি এনসিপিকে বিশ্লেষণ করি, আমি এনসিপিকে নিয়ে খুবই আশাবাদী ছিলাম একটা কারণে, যে আমরা আওয়ামী লীগ বিএনপি দেখতে দেখতে না টায়ার্ড হয়ে গেছিলাম। যে আর কত আওয়ামী লীগ বিএনপি জামাত, আওয়ামী লীগ বিএনপি দেখতেছি তো ভাই অনেক বছর ধরে। জামাতকে অতটা দেখা হয় নাই, বাট আওয়ামী লীগ বিএনপিকে অনেকবার দেখা হয়ে গেছে আমাদের। তা আমরা একটা নতুন ধারার দল, আমি নিজে পার্সোনালি প্রত্যাশা করছিলাম যে নাকি নতুন কিছু চিন্তা নিয়ে আসবে। বাট এনসিপি আনফর্চুনেটলি শুরু থেকে নতুন কোনো চিন্তার প্রকাশ ঘটাতে পারে নাই, একদম শুরু থেকেই পারে নাই। যদি পারতো তাহলে খুব ভালো হতো। এবং পাড়ার ইয়াংদের মধ্যে একটা সুবিধা কি, তারা কিন্তু যে কোনো নতুন কিছু ধরতে পারে, নতুন কিছু এটা গ্রহণ করতে পারে। এটা ইয়াংরা পারে, বয়স্করা পারে না। যেমন ধরেন আমি বয়স হয়ে গেছে, আমাকে আপনি দেন, আমি একদিন ধরে যা করছি তার বাইরে আমি যাইতেই পারবো না। আমার কাছে মনে হবে না জানি কি ক্ষতি হয়ে যাবে, কিন্তু এটা ইয়াংরা পারবে। তাদের মধ্যে এই ধরনের একটা থাকে, আলাদা একটা শক্তি থাকে। সেই শক্তির কারণে আমি প্রত্যাশা করেছিলাম তারা শুরু থেকে একটা টোটালি ডিফারেন্ট টাইপের একটা দল করবে। কিন্তু ওদের আসলে বড় ক্ষতিটা করে দিয়েছিল ডক্টর ইউনূস নিজে। মাসুদ কামাল ভাই, এই আলাপটা তো আছে যখন পুরনো রাজনৈতিক দলগুলো যখন পুরনো ধাঁচেরই রাজনীতি করছে, আর একটা নতুন একটা দল সেটি এসে একবারেই নতুন বন্দোবস্তর ইয়াটা কিভাবে সূচনা করবে? পারবে না তো, এটা আমি জানি পারবে না। শুরু তো করতে হবে। শুরু না করলে পারবেন কিভাবে? শুরুটা সবসময় কঠিন। একটা ট্রেন যখন চলা শুরু করে না, ওই শুরুর স্পিড দেখে কিন্তু ট্রেনের অন্তিম স্পিড আপনি টের পাবেন না। শুরুটা আসতেই হবে, কিন্তু শুরুটা দেখে যেন লোকে বুঝে যে এটা একটা ডিফারেন্ট কিছু। শুরুটা কে করবে? ওনার শুরুকে আমি করে দিব না, ওনার শুরু ওনাকেই করতে হবে। ওনার শুরু কি জামাত করে দিবে? করবে না। ওনারা যা করতে চায় সেটা কি জামাত করে দিবে? নেভার। জামাত বরং ওদেরকে বোঝাবে যে আমি যেটা করতেছি তুমি এই লাইনে আসো, এটা বেটার। কারণ জামাত তো ওই লাইন, আমি কিন্তু জামাতকে খারাপ বলছি না, কিন্তু আমি জামাত, আওয়ামী লীগ, বিএনপি সবাই যার যার মধ্যে পলিটিক্স করতে ভাই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন আমার সঙ্গে আসবেন, আমি তো আপনাকে আমার মতো করার চেষ্টা করব। কিন্তু আপনি যে নতুন কিছু করতে চাচ্ছেন, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ইয়াং যে দল হলো কেন, তখন তো এটা যে কোনো দল। আমি তো যে কোনো দল চাই না রে ভাই, আমার বক্তব্য ওই জায়গাটাতে। বুঝতে পারছি। তো ওই জায়গাটাতে আমি মনে করেছিলাম, আমি বলি, আমার অনেককে আমি বলেছি, ওনাদের অনেক লিডারকে আমি বলেছি, ভাই আপনারা এই নির্বাচনের কথা ভুলে যান। এই নির্বাচনের মাধ্যমে কিছু পাওয়াটা আসলে আপনাদের লস হবে। আমি উদাহরণ দিয়ে বলি, এই যে 6 জন গেছেন ওখানে, জামাতের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যেতে পারবে না। দেখুন, আমি দেখি যাই কিনা, এরা পারবে না। কারণ দেখলাম যে নাহিদকে তো চিফ হুইপ বানাই দিচ্ছে, নাহিদকে তো জোটের চিফ হুইপ বানাই দিচ্ছে রে ভাই, কে যাবে? মানে এটা তো আষ্টে পিষ্টে এদেরকে তো জড়াই ধরবে। অ্যাড করেন। আর যেটা ভাইয়ের ওইটা ধরেই বলতেছি, 6 জনের দল হয়ে গেছে, যদি 300 আসনে
এনসিপি ফাইট করতো তাহলে পুরো বাংলাদেশের দল হতো, আর নতুন চিন্তার বিকাশের কথা এনসিপি বলেছিল, সেখান থেকে তারা এখানে ব্যর্থ ভাই হয়েছে। দুইটা জিনিস আছে। প্রথম কথা হচ্ছে আমরা এই জায়গা থেকে যে বাস্তবতাটা দেখি, এই টকশো টেবিলের জায়গা থেকে, এই হাউস থেকে, কিংবা ঢাকা শহর থেকে, মাঠের বাস্তবতা এটা না। আপনার এখানে মাঠে আপনার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। এই নেতাকর্মীদেরকে যদি আপনি প্রোটেক্ট না করতে পারেন, তাহলে এই নেতাকর্মীরা আপনার নেতাকর্মী থাকবে না। তারা যদি আপনার কাছে শুধু রাজনীতি করার কারণে তাদের উপরে যে থ্রেটটা আসবে, আপনি নেতা হিসেবে এটুকু প্রোটেক্ট না করতে পারলে তারা আপনার সাথে থাকবে না, এক। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রশাসনের মনস্তত্ত্বটা এমন হয়ে গিয়েছে যে এই প্রশাসন তাদের জায়গা থেকে ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে, ক্ষমতাকে তোষামত করতে পছন্দ করে। তার মানে আপনি যদি ক্ষমতার একটা জায়গায় মিনিমাম একটা প্রতিনিধিত্ব না থাকে, প্রশাসন আপনার কথা শুনবে না, যৌক্তিক জায়গাটাতেও শুনবে না। এবং তৃতীয়ত, এই বাংলাদেশের যে ক্ষমতা কাঠামোর যে জায়গা, এতদিন এই জায়গাটা ধরেন সমন্বয়ক পরিচয়ে অনেককে গুরুত্ব দেওয়া হয়েছিল, মনে করেন অনেককে বিভিন্নভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। কিন্তু যখন একটা সংসদ হয়ে যাবে, তখন আপনার পুরো বাংলাদেশের মিডিয়া সবকিছু ফোকাস থাকবে সংসদ কেন্দ্রিক। সো আপনার ভয়েস ওই সংসদে থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। ভাই যেটা বললো আমি এটাতে একমত, তার চিন্তা তার জায়গা থেকে লজিক্যাল। কিন্তু আমরা যখন দেখি মাঠের বাস্তবতায়, আমরা আমাদের এই মানুষগুলোকে যদি প্রোটেক্ট না করতে পারি, আমার এই প্রতিনিধিত্ব বা ভয়েসটা যদি ওই সংসদে না থাকে, ওইখানে গিয়ে আমার ওই 300 জনের মধ্যে 294 জন সংসদ সদস্যকে লাইনে রাখার জন্য আমার যদি 5 জন মানুষও ভয়েস না থাকে, তাহলে আমরা মনে করি এই ভয়েসগুলো কিছুদিন পরে মিডিয়ার মাধ্যমে হয়তো সামনে আর আসবে না। কারণটা কি? কারণ গতানুগতিকভাবে বাংলাদেশে আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে মিডিয়াকে তাদের মতো করে সাজিয়ে নেয়। তারা যেটা চায় ওই কথাটা বলায়, তারা যেই মানুষটাকে প্রমোট করতে চায় ওটাকে করায়, তারা যেটা চায় না করায় না। আমরা মনে করি আমার হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামের মতো 6 জন মানুষ সংসদে গিয়ে বিএনপির 250 জন মানুষকে তটস্থ করে রাখতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আব্দুল হান্নান মাসুদ। 26 বছরের এই ছেলেটা ওইখানে গিয়ে এইরকম অপরাধে জড়িত অসংখ্য এমপিকে ভয়ের একটা আতঙ্কের মধ্যে রাখতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমার ওই 6 জনের সংসদের ভয়েস দিয়ে আমার বাকি 294টা যে আসন আছে, ওই আসনগুলোতে এনসিপির মানুষগুলো আস্থা পেতে পারে যে সংসদে তাদের কেউ আছে, তাকে যদি মারেও ওই কথাটা সংসদে বলার মতো তার একজন প্রতিনিধি আছে। এটা যদি না থাকে ভাই, যেটা হবে আলটিমেটলি, ভাই যেটা বললেন যে আলটিমেটলি আমরা বাংলাদেশের এরকম অনেক দল দেখেছি। ধরেন জাতীয় পার্টি একসময় ছিল না খুব ভালো অবস্থা, এর আগেও তারা শক্তিশালী বিরোধী দল নাকি ছিল, বাংলাদেশের দামি বিরোধী দল। এই বিরোধী দল এবার মাঠ পর্যায়ে গিয়ে যখন একটাও কোনো আসন পেল না, তাদের কিন্তু রাজনৈতিক কবর রচিত হলো। আপনি দেখেন এরকম সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে, কনসেপ্ট নিয়ে বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলো অনেক লম্বা সময় ধরে চেষ্টা করছে। এবার 182টা আসনে নির্বাচন করেছে, 180টাতে জামানত হারিয়েছে। মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সিভিল সোসাইটি, তাদের কিন্তু একটা খুব ভালো অংশগ্রহণ আছে, কিন্তু মাঠের বাস্তবতা এটা না। তাই আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি, ভাইয়ের কথা অনুযায়ী এটাতে আমরা একমত যে আমরা এই সিস্টেমটার পরিবর্তন করতে হবে, পুরাতন জরাজীর্ণ সিস্টেম ভেঙে নতুনের দিকে আমাদের যেতে হবে। কিন্তু আমরা যদি একদম প্রত্যাশা করি নতুনটা গড়ে তারপরে যাব, কোনোদিন যাওয়া হবে না।